আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা নাসরিন। প্রথমে সংবাদ শিরোনাম। উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত পাইলট সহ নিহত ৩১, আহত ১৬৫ জন, জানালো আইএসপিআর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৬টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার, বললেন আইন উপদেষ্টা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় চট্টগ্রাম সহ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাত। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত, যুদ্ধ বন্ধে পশ্চিমা ২৫ দেশের বিবৃতি। এবং মিরপুরে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছে। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সিএমএইচ সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা ইউনাইটেড হাসপাতালে ২ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে, ১ জন ঢাকা মেডিকেলে, ১৬ জন ঢাকা সিএমএইচে, 2 জন উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে, 1 জন উত্তরা আধুনিক হসপিটালে এবং 1 জন ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন বলে জানায় আইএসপিআর। সংস্থাটি জানায়, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত। হতাহতদের সর্বোচ্চ চিকিৎসা ও সার্বিক সহায়তায় তারা তৎপর রয়েছে। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা 1:06 ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে, যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৬টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতদের তথ্য থাকছে, কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তিনি বলেন, নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে
সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান আইন উপদেষ্টা। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও শিক্ষার্থীদের জানান আইন উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা CR আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী 24 জুলাই অনুষ্ঠিতব্য HSC পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। শোক দিবস পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জোহরের নামাজের পর হতাহতদের রুহের মাগফিরাত কামনা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে আপিল বিভাগে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। সেই সাথে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুর 1টার পর সুপ্রিম কোর্টের বিচার কার্য বন্ধ থাকে। সেই সাথে নিহতদের স্মরণে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 1 মিনিট নীরবতা পালন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর সকল অনুষ্ঠান 3 দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইমরানুজ্জামান, VTV নিউজ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ও হতাহতদের স্মরণে সারা দেশের মতো চট্টগ্রামেও রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এ উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি আহত ও নিহতদের জন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এ উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মসজিদে বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এদিকে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক MA হালিম, যুগ্ম আহ্বায়ক ইউনুস চৌধুরী, আলহাজ সালাউদ্দিন, নুরুল আমিন সহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো DNA টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।
আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এ দাবি সঠিক নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে 2 দফা নামাজে জানাজা শেষে বিকেলে রাজশাহীতে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 3 বাহিনীর প্রধানগণ, নিহত পাইলটের পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজায় অংশ নেন তার সহকর্মী বিমান বাহিনীর সদস্যরাও। এরপর তার মরদেহ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাজশাহী ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হয়। সেখানে সামরিক আনুষ্ঠানিকতা শেষে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা একটি অ্যাম্বুলেন্স যোগে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী নগরীর উপশহরের বাসায় নিয়ে যান। পরে রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় সোপুরা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সন্তান সম শিক্ষার্থীদের পরম মমতায় আগলে রেখে বাঁচাতে চেয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিন চৌধুরী। সবার মতো শুধু নিজেকে বাঁচানোর এতটুকু স্বার্থপরতা ছিল না এই শিক্ষিকার। শেষ পর্যন্ত তিনি পারেননি, তবে অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের জীবন। তাই তো পরম শ্রদ্ধায় তাকে স্মরণ করছে জাতি। নাহিদ সুলতানার প্রতিবেদন। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পরপর উত্তরা মাইলস্টোন স্কুলের একটি ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেই কঠিন সময়ে একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। তিনি মাহারিন চৌধুরী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক, যিনি দায়িত্বের জায়গা থেকে সরে আসেননি একটুও। মাহারিন চৌধুরীর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন তিনি। মাহারিনের ছোট ভাই মুনাফ মজিব চৌধুরী বোনের মৃত্যুর খবর দিয়ে ফেসবুক পোস্টে লেখেন আবেগ ঘন বার্তা। মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী ভবনে আগুন লাগার সময় সবার আগে নিজে বের হননি, বরং যতজন ছাত্রছাত্রীকে পারা যায় বের করে আনার চেষ্টা করেছেন। এতে তাঁর শরীরের 100% পুড়ে যায়। না ফেরার দেশে পাড়ি দেবার আগে তিনি রেখে গেছেন তাঁর 2 ছেলেকে। মাহরিন চৌধুরী ম্যাডামকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্টে তার ছাত্রছাত্রীরা তাকে বীর হিসেবে বর্ণনা করেছেন। মাইলস্টোনের ঘটনায় যারা হারিয়ে গেছে তাদের বেশিরভাগই শিশু। এই প্রাণহানির ঘটনায় গভীর শোকে স্তব্ধ সারা দেশ। তবু মাহরিন ম্যাডামের মতো বীর শিক্ষকের কথা জেনে গভীর শ্রদ্ধায় নত হতেই হয়। চোখ ভিজে আসে, তবু সাহসে বুক বাঁধার অনুপ্রেরণা খুঁজে নেওয়া যায় মাহরিন ম্যাডামের কাছ থেকে। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ির মাহরিন ম্যাডাম অনেক বড় কাজ করেছেন। তিনি তাঁর ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। জাতি তাকে শ্রদ্ধা জানাবে বারবার। ডেস্ক রিপোর্ট, নাহিদ সুলতানা, বিটিভি নিউজ।
সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এসব কথা বলেন। কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এপি পার্টি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। ২০২৪-এর এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কর্মসূচি ছিল না। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ ইসলাম আগের দিন রাতে ৪৮ ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত করার কথা জানান। এই সময়ের মধ্যে কারফিউ তুলে নেওয়া ও ইন্টারনেট চালুসহ ৪ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এখানে হাসপাতালও ঠিকমতো থাকতে পারছি না, মিডিয়া আসলে আমাকে ওই হাসপাতাল থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের বক্তব্য, এবং আমাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে মূলত যাতে এই সময়টায় আমার কোনো বক্তব্য বা নির্দেশনা যাতে না আসে। আমি যতক্ষণ ছিলাম আমি কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম, সেটাও কোনো মিডিয়ায় প্রচার হয়নি, এবং এটা আমি এবং আমার আরও অনেক সমন্বয়করা এই জীবনের নিরাপত্তা আশঙ্কায় ভুগতেছে। বাংলাদেশে একটা চরম মানবাধিকার বিপর্যয় চলছে। গণ আন্দোলন দমনে সাধারণ ছুটি ও কারফিউর মেয়াদ আরও একদিন বৃদ্ধি করে ফ্যাসিস্ট সরকার। কেন্দ্রীয় কর্মসূচি না থাকলেও বিক্ষিপ্তভাবে সারা দেশে কারফিউ উপেক্ষা করে রাজপথে অবস্থান নেয় ছাত্র জনতা। তো ২২শে জুলাই আমি যখন সকালে বের হইলাম বাসা থেকে, আমাকে অক্সিজেন মোড়ে পুলিশ আটকালো। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, যে কই যাচ্ছেন? তো আমি বললাম আমি মেডিকেলে যাচ্ছি। কেন মেডিকেলে যাচ্ছেন কেন? ব্লাড দিতে যাচ্ছি। কাকে ব্লাড দিচ্ছেন? মিথ্যা কথা বলতেছেন কেন? আমি বললাম না, মিথ্যা কথা বলতেছি না, ব্লাড দিতে যাচ্ছি। বলতেছেন ফোন দেন, তাহলে রোগীর পরিবারকে ফোন দেন। তা আমি আগে থেকে একজনকে এভাবে ঠিক করে রাখছিলাম যে ওখানে মেডিকেলে আছে একজন আমার রিলেটিভ, ওনার সন্তান হচ্ছে এরকম। তো ওনাকে ঠিক করে রাখছিলাম যে আপনাকে আমি ফোন দিব, বলবো যে আমি আপনার ওয়াইফকে ব্লাড দিতে আসছি, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আসতেছে, ওনাকে ছেড়ে দেন। ওই সময় কিন্তু আমাদের কমিউনিকেশন চ্যানেল শুধুমাত্র ফোন কল এবং মেসেজিং। আমরা জানতাম যে রাষ্ট্রীয় বাহিনীর কাছে ট্র্যাকিং ডিভাইস আছে, তারা আমাদের ফোনগুলোকে নজরদারির উপর রেখেছে। আমরা বিভিন্ন সিগন্যালে কথা বলতাম, বিভিন্নভাবে বিভিন্ন সিম থেকে পরিচয় না দিয়ে ভোকাল চেনানোর মাধ্যমে এভাবে কাউকে বলতাম যে ভাই আমি অমুক ওই জায়গার মানুষ, আপনি এইটা এভাবে করেন। এভাবে সিগন্যালের মাধ্যমে কিন্তু আমরা কথা বলতাম, আমরা আমাদের সিমগুলোকে ওপেন করতে পারিনি। এদিন নতুন করে আর কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি, তবে সংবাদ মাধ্যম বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকের মৃত্যুর খবর দেয়। সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম রিফাত ও আবু বকর মজুমদার নিখোঁজ হওয়ার খবর আসে। ৪ সমন্বয়কের খোঁজ পেতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে তাদের সন্ধান না পেলে অফিস ও বাসাবাড়ির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এদিন গণমাধ্যমে ব্রিফ করেন আব্দুল হান্নান মাসুদ। রক্তখেকো খুনি হাসিনা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনার প্রস্তাব নাকচ করেন তিনি। ২০০ প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে? তার আগে কেন আহ্বান করা হয় নাই? কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই? প্রত্যেকটা ক্ষেত্রে
দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে? একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে, তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে? এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে? আমরা আমাদের বাইরের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের বাইরে কি ক্যাম্পাসে? আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে, আশপাশে ডিজিএ পাই, ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে। আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না। এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না। কোটা সংস্কার আন্দোলনের এই সময়ে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপর চাপ বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানায়। ফ্যাসিস্ট হাসিনা সরকার আন্দোলন দমনে গণহত্যার পাশাপাশি সারা দেশের ছাত্র জনতার উপর চালায় গ্রেফতারের খড়গ। সমন্বয়কদের নিরাপত্তা ও আন্দোলন কৌশল ঠিক করা এই সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। এইভাবে 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যখন প্রথম সারি সমন্বয়করা কেউ ছিল না, ডিসকানেক্টেড ছিল, পুরো আন্দোলনকে কোঅর্ডিনেট করা, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করা, প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা, সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, প্রতিদিনের ডকুমেন্টেশন করা, সামগ্রিক কাজগুলো আমরা এবং আমাদের নেতৃত্বে আমরা টিম সমন্বয় করেছিলাম। কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন এদিন অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এদিন রাতে সীমিত আকারে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন খুররাম মুরাদ। 1 বছর পর এই অগ্নিঝরা জুলাইয়ে তার স্মৃতিকথা তুলে ধরে সাক্ষাৎকার। তো জুলাই আন্দোলন যখন শুরু হচ্ছে তখন এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। যে কোটা প্রথা ছিল, কোটা প্রথার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। তো পরবর্তীতে দেখা যায় সরকারের যে ছাত্রদের উপরে ক্র্যাকডাউন, এই ক্র্যাকডাউনের কারণে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের চেয়েও একটা বাড়তি একটা আন্দোলনে রূপ নেয়। যখন আমরা দেখি সরকারের একেবারে প্রধানতম পর্যায় থেকে শেখ হাসিনা, তখনকার ফ্যাসিস্ট যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যখন সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিল, 14ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে তখন একটা স্লোগানের আওয়াজ উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো সেই আন্দোলনটাই, সেই স্লোগানটাই মূলত আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল। এই রাজাকার ট্যাগ শুধুমাত্র কিছু গোষ্ঠীকে তারা সম্বোধন না করে সরকার বিরোধী মনে করে সকল শিক্ষার্থীদেরকে তারা ট্যাগ দিয়ে সেই রাজাকার ট্যাগটাই দেখা গিয়েছিল কি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তো মূলত আমি মনে করি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটাই আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেয়। 2টা ভাগে আন্দোলনকে শুরু করে। একটা ভাগ ছিল নতুন ব্রিজের যেটা কোতোয়ালি সাইড ছিল সেই সাইডে, একটা সাইড ছিল বদরহাট সাইডে। আমরা এভাবে করে আন্দোলনকারীদেরকে 2 ভাগে ভাগ করি যাতে পুলিশ কোনো একদিকে চড়াও হতে না পারে। ঠিক আছে, তো 2 দিক থেকেই স্লোগান শুরু করা হয়, আন্দোলন শুরু করা হয়। পুলিশ হতচকিত হয়ে যায়। সেখানে আমরা মোটামুটি 12টা পর্যন্ত অবস্থান নেওয়ার পরে পুলিশ আমাদের উপরে আক্রমণ শুরু করে কোনো উস্কানি ছাড়াই। তারা টিয়ার শেল থেকে শুরু করে, গুলি থেকে শুরু করে, রাবার বুলেট থেকে শুরু করে সবগুলো ছুটতে থাকে। ছাত্রছাত্রীরা সেই টিয়ার গ্যাসের সামনে দাঁড়াতে পারে নাই। সর্বশেষ ছাত্রছাত্রীরা দৌড়াতে দৌড়াতে বদরহাটে চলে আসে এবং ফেসবুকে ছড়িয়ে যায় যে পুলিশ ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ করেছে, শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে এবং সকলে সাধারণ মানুষ সহ এসে সেখানে জড়ো হয়। এবং সেখানে আমরা দেখি একেবারে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন চলে। সেদিনও 4 জনকে আমরা শহীদ হতে দেখি। ছাত্র আন্দোলন এটা পুরো প্রথমত একেবারে শুরুর দিকে সেটা তো ছাত্র আন্দোলনই ছিল, ছাত্ররাই এটাতে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল। কিন্তু আন্দোলনের মাঝখানে এসে যখন হাসিনা সরকার সাধারণ ছাত্রদের উপর ক্র্যাকডাউন শুরু করে, নির্বিচারে গুলি করা শুরু করে, শত শত ছেলে শহীদ হয়, তখন সেটা গণ আন্দোলনের রূপ হয়। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 24 জন পলাতক আসামিদের জন্য রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের জন্য 24 জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
আজ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। সকালে আবু সাইদ হত্যা মামলার গ্রেফতার 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, মোহাম্মদ ইমরান চৌধুরী আকাশ, রাফিউল হাসান রাসেল, মোহাম্মদ আনোয়ার পারভেজ। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 60 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 11 জন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। এদিকে ইসরায়েলি বাহিনী প্রথমবারের মতো গাজার দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় দেইর আল বালা এলাকায় ট্যাঙ্ক মোতায়েন করেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধে এবং হামলা বন্ধে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ্পে লারিজানি বলেছেন, গাজায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সেখানে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রচণ্ড ক্ষুধা এবং ক্লান্তিতে অচেতন হয়ে পড়ছেন। অন্যদিকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি সহ 25টি পশ্চিমা দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সোমবার এক যৌথ বিবৃতিতে গাজায় চলমান যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 59,029 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 1,42,135 জন। আবারও দেশের খবর। আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। এতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের 27তম ব্যাচের 207 জন এবং মাদারীপুরের 16তম ব্যাচের 100 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংদের দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে জাহাজে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সাথে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান বজায় রাখার বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছেন বলে উল্লেখ করেন সিনিয়র সচিব। তিনি সেরা রেটিংদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ শফিউল বারী, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বক্তব্য রাখেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,654.50, যা গতকালের চেয়ে শতকরা 0.55 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,859.71, যা গতকালের চেয়ে শতকরা 1.41 বেশি। আজ 232টি কোম্পানির 21,53,031টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,62,76,000 টাকারও বেশি। এর মধ্যে 89টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 110টির কমেছে এবং 33টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘলা থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:21 এবং সূর্যাস্ত 6:38। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5:49, ভাটা শুরু বেলা 11:41 এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6:40।